সাফওয়ান বিছানা থেকে নেমে দাঁড়ানোর পর রুমাইশা সহাসে ওর থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আর এরপর নিজের ডান দিকের চোখ পড়তেই চমকে উঠল রুমাইশা। হাস্য উজ্জ্বল মুখখানা অমানিশা নেমে এলো ওর মুহূর্তেই। হতবাক হয়ে ও তাকিয়ে রইল ওর ডান দিকের দেওয়ালে ঠেকিয়ে রাখা ফুলভিউ মিররের দিকে। বিস্মিত নয়নে সেদিকে আরো একটু এগিয়ে গেল রুমাইশা, নিজেকে আরো খুঁটিয়ে দেখার জন্য। আয়নার একদম কাছে গিয়ে দাঁড়ালো ও। রুমাইশাকে এইভাবে নিজেকে দেখতে দেখে সাফওয়ান ধীর পায়ে এসে দাঁড়ালো ওর পেছনে। চোখে মুখে ওর অপরাধবোধ ফুটে উঠেছে স্পষ্টভাবে। থমথমে মুখে রুমাইশা আয়নায় ফুটে ওঠা প্রতিচ্ছবিটা দেখতে লাগলো ও। রুমাইশা হতবিহ্বল হয়ে একবার নিজেকে দেখলো তো আর একবার সাফওয়ানকে। সাফওয়ান মাথা নিচু করে রইল। কি বলে রিমুকে ও সান্ত্বনা দিবে সেটাও নিজেও জানে না। রিমুকে সান্ত্বনা দেওয়ার মতো মুখ নেই ওর। সেদিন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ না হারালে আজ এই দিনটা দেখতে হতো না। যা হচ্ছে সবকিছুর জন্য ও নিজেই দায়ী, সেই প্রথম থেকেই। আয়নার দিক থেকে রুমাইশা ঘুরে দাঁড়ালো সাফওয়ানের দিকে, মুখটা উঁচু করে সাফওয়ানের দিকে দেখলো ও। ওর সম্মোহনী দৃষ্টি পড়ল সাফওয়ানের মুখের উপর। সাফওয়ান তাকাতে পারল না রুমাইশার ওই চোখের দিকে। অপরাধ বোধে ছেয়ে ধরল ওকে। রিমুকেও কি জবাব দেবে, কিন্তু সাফওয়ানকে অবাক করে দিয়ে রুমাইশা আজ অন্যান্য দিনের মতো ভেঙে পড়ল না। ওর চোখ দুইটাও আজ আর লোনা পানিতে টইটুম্বুর হলো না। পায়ের গোড়ালি উঁচু করে ওর থেকে প্রায় ১.৫ ফুট অধিক উচ্চতার সাফওয়ানের কাঁধে নিজের হাত দুইটা উঠিয়ে দিয়ে সাফওয়ানের গলা জড়িয়ে ধরল ও। তারপর আদুরে গলায় বলল, আপনার গগলসের মতো একটা গগলস আমার জন্য বানিয়ে দিন। তারপর দুজনে মিলে একই রকম গেটআপে বের হব বাইরে। কাপল ড্রেস কেমন হবে বলুন তো? কিন্তু রুমাইশার এই আদরে কথায় সাফওয়ানের মুখের অভিব্যক্তি কোনো পরিবর্তন হলো না। আগের চাইতে যেন আরো ও বেশি আধার নামলো ওর চোখ মুখে। ওর মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, নিজের অভিশপ্ত জীবনে রিমুকে টেনে এনে ও চরম ভুল করেছে। সেদিন যদি রাফসানের কথা শুনে আর না আগাতো তাহলে ভালো হতো। আজকের এই দিনটা আর দেখতে হতো না। সাফওয়ানের মনটা যেন ভেঙে গেল। রিমুর ওই কাজল কালো চোখ দুইটার কথা মনে পড়লেই ওর সমস্ত বুক জুড়ে হাহাকার বয়ে যাচ্ছে। ভাগ্যের পরিহাসে আজ সবকিছু স্রোতের বিপরীতে চলছে। রুমাইশা ছিল ওর সব সমস্যার সমাধান, ওর সমস্ত অসুখের একমাত্র অরোগ্য স্থল। কিন্তু সেদিনের ল্যাবের ঘটনার পর থেকে রুমাইশার সাথে একবার ও ইন্টিমেট হয়নি ও। তাই ও জানে না রুমাইশার শরীরের ওর জন্য আরো একটুও মেডিসিন বাকি আছে কিনা, নাকি সব চেঞ্জ হয়ে গেছে। ওর নিজের শরীরের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। নরম হয়ে যাওয়া চামড়াগুলো আবারও খসখসে হতে শুরু করেছে। দাঁতগুলোর ভেতর কেমন যেন শিরশির করছে সারাটাক্ষণ। আবার আগের মতো নৃশংস হতে ইচ্ছে করছে ওর। গতকাল রাতে ওই ছেলেগুলোকে মেরে ও যে মানসিক তৃপ্তি পেয়েছে সেটা ধারণার বাইরে। রুমাইশার শারীরিক অবস্থা বুঝতে হলে রিমুর সাথে ওর একান্ত সময় কাটাতে হবে, কিন্তু সেটা হচ্ছে না। আর আজ আবার রাফসান আসবে বিকেলে, এসে নিয়ে যাবে ওকে। আবার কবে ওদের দেখা হবে সেটাও ও কোনো নিশ্চয়তা নেই। রুমাইশা এসব কিছুই জানে না। ও যদি জানে সাফওয়ান ওকে অনির্দিষ্ট কালের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তাহলে রিমু কখনোই যেতে চাইবে না। সাফওয়ান এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওর ঠান্ডা নিঃশ্বাস পড়ল রুমাইশার মুখের ওপর। বুকের ভেতর ওর অদ্ভুত রকমের সূক্ষ্ম একটা যন্ত্রণার তরঙ্গের মতো প্রবাহিত হচ্ছে সমস্ত হৃদয় জুড়ে। ধীর গতিতে নিজের হাত দুইটা দিয়ে ওর গলা জড়িয়ে রাখা রুমাইশার হাত দুইটা ধরে নিচে নামিয়ে দিল সাফওয়ান। তারপর খুব জোর করে মুখ ফুটে বলল, আমি রাফসানকে এখনই ফোন দিয়ে আসতে বলছি। তুই রেডি হয়ে থাক, ও আসলে ওর সাথে বাড়িতে চলে যাস। সময় মতো আমি গিয়ে আবার আনবো। আমার কাছে বেশিক্ষণ থাকার দরকার নেই, এতে হয়তো উপকারের থেকে ক্ষতিটাই বেশি হবে। হঠাৎ অজানা ব্যথায় সাফওয়ানের চোখের কোণ ভারী হয়ে এলো। সাথে সাথেই রুমাইশার চোখ থেকে চোখ সরিয়ে বিছানার দিকে এগোলো ও। ওর আর ভালো লাগছে না কিছু। এমন জীবন ও নিজে চুজ করেনি।
ও একা ছিল, সেটাই ভালো ছিল। ওর এসব ভালোবাসা, সংসার, স্ত্রী সন্তানের স্বপ্ন দেখাই উচিত না। এসব ওর জন্য না। ওর নিজের জীবনটা তো নষ্ট হয়ে গেছে, এখন ওর রিমুর জীবনটাও ওর হাতে ধ্বংসের পথে চলেছে। সাফওয়ান মনে মনে স্থির করে নিল লুকাসের কাছে ও ধরা দেবে নিজে থেকেই। তাতেই হয়তো সবার ভালো হবে। ও নিজেও এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। আর ও কাছাকাছি না থাকলে হয়তো রিমুও সুস্থ হয়ে যাবে। সাফওয়ান এখানে থাকা মানেই সবার জন্যই বিপদ। কি প্রয়োজন তার এতগুলো মানুষের জীবন সংকটাপন্ন না করে নিজেই লোকাসের কাছে ধরা দিবে, তারপর লোকাস ওকে যেখানে নিয়ে যাবে, যা ইচ্ছা করুক, ওর আর কিছুই আসে যায় না। আর রাফসান আসলে ওকে বলে দিবে আমাজন যাওয়া ক্যান্সেল, ও একাই যাবে, রিমুকে এখানেই রেখে যাবে। সাফওয়ানকে এইভাবে মুখ ফিরিয়ে চলে যেতে দেখে রুমাইশা বুঝলো সাফওয়ানের খারাপ লাগছে ওকে এইভাবে দেখে, কিন্তু ওর মন তো 1 মিলি সেকেন্ডের জন্য সাফওয়ানকে অপরাধী করেনি। সাফওয়ান যা করেছে সব তো ওকে বাঁচানোর তাগিদে। সাফওয়ান তো নিজের স্বার্থের জন্য কিছুই করেনি। তাহলে কেন সাফওয়ান এইভাবে অপরাধীদের ন্যায় চোখ নামিয়ে আছে? কেন মুখ ফিরিয়ে চলে যাচ্ছে ওর থেকে? আবার বলছে রাফসান ভাইয়াকে এখনই আসতে বলবে। কেন এইভাবে ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে সাফওয়ান কি ভালো থাকবে খুব? রুমাইশার নিজের অবস্থা দেখে যা হয়নি তা ওর এখন হতে শুরু করলো। ও ভেবেছিল ও কোনো নেগেটিভ রিয়াক্ট না করলে হয়তো সাফওয়ান ব্যাপারটা হালকাভাবে নেবে, কিন্তু সাফওয়ান এইভাবে ওর থেকে মুখ ফিরিয়ে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারল না রুমাইশা। চোখ দুইটা এইবার সত্যি সত্যিই ভরে উঠল ওর। সেই সাথে রাগ হলো প্রচন্ড পরিমাণে। পেছন থেকে উচ্চস্বরে কান্না মিশ্রিত কণ্ঠে সাফওয়ানের উদ্দেশ্যে বলে উঠল, এইভাবে আমাকে একা রেখে গেলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই জন্য বিয়ে করেছিলেন আপনি আমাকে, এইভাবে ফেলে দেওয়ার জন্য? আমি যেখানে আপনার সাথে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ থাকতে চাই, সেখানে আপনি আমাকে ফেলে একা চলার পায়তারা করছেন? এই আপনার ভালোবাসা? সাফওয়ান যতটুকু গিয়েছিল সেখানে দাঁড়িয়ে গেল। ও প্রতি উত্তরে কি বলবে ভেবে পেল না। গলা ধরে আসছে ওর। রুমাইশার সবেমাত্র কিছু সিমটম দেখা যাচ্ছে, পরবর্তীতে আরো কি কি হবে সেটা ও নিজেও জানে না। কিন্তু যদি রুমাইশার সমস্যাগুলো ওর মতোই প্রকট হয়, তাহলে সেটা খুব বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে বাকিদের জন্য। সাফওয়ান কোনো দিকে যাবে বুঝতে পারছে না। রুমাইশা যদি ওর মতোই শারীরিক মানসিক জটিলতার ভেতর দিয়ে যায় আর কোনোভাবে নিজের ক্ষতি করে ফেলে, তবে ও নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। মরে গিয়েও শান্তি পাবে না ও। কি করবে এখনো? সাফওয়ানকে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে রুমাইশা ছুটে এলো এক প্রকার। সোজা হয়ে দাঁড়ানো বিশালদেহী সাফওয়ানের শক্ত পেশিবহুল পিঠের সাথে নিজেকে লেপ্টে জড়িয়ে ধরল পেছন থেকে। তারপর নাক টেনে বলল, আপনার কোনো দোষ নেই সাফওয়ান, নিজেকে দায়ী ভাবা বন্ধ করুন। আপনি যা করেছেন আমার জীবন বাঁচানোর জন্য। আপনার তো অন্য কোনো ইন্টেনশন ছিল না। এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিবেন না। আপনি এইরকম করলে আমি কিভাবে থাকবো বলুন? আপনাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আপনার এই বিশাল বুকটার ওপর মাথা না রাখলে আমার ঘুম আসে না। আপনার গায়ের গন্ধ না পেলে আমি শান্তি পাই না। আপনার শরীরের সান্নিধ্য না পেলে আমার প্রাণটা ছটফট করে। আর সেই আপনি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাইছেন? আপনার কি একটুও কষ্ট হচ্ছে না? একটুও কি আমার জন্য মন পুড়ছে না? আমার এই অসহায় অবস্থা আপনি আমাকে কিভাবে দূরে সরিয়ে দিতে চান? আপনি যদি এমন করেন তো আমি কোথায় যাব? আপনি তো বলেছিলেন এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য কেউ থেকে থাকে তবে সেটা আপনি। তাহলে আপনি কেন এমন করছেন? কেন বলুন? ডুকরে কেঁদে উঠল রুমাইশা, ফুপিয়ে কাঁদতে লাগলো ও। সাফওয়ানের পিঠের ওপরের আন্ডার শার্টটা কিছু অংশ ভিজে উঠল ওর চোখের পানিতে। সাফওয়ান দাঁড়িয়ে রইল স্থির হয়ে। ও দোটানায় আছে এখন। ওর রিমুকে নিয়ে ও কি করবে ও বুঝতে পারছে না এখন। ও যদি লোকাচের কাছে নিজেকে ধরা দেয় তাহলে ওর রিমুর কি হবে? ও তো একা হয়ে যাবে, কাউকে পাশে পাবে না ও। কেউ চাইবে না এমন জঙ্গলি কারোর দায়িত্ব নিতে। ও নিজেই ভুক্তভোগী। ও জানে এমন জীবনের পরিণতি কতটা ভয়াবহ, কতটা সাফার করতে হয়েছে ওকে এই জীবনের জন্য। সেটা ও আর
ওর ওপরালা ছাড়া আর কেউ জানে না। কিছুক্ষণ পর রুমাইশার কান্না থামালো, নিজের চোখ মুছে নিল ও হাত দিয়ে, তারপর আবার নাক টেনে বলল, কোথাও যাব না আমি, আমি আপনার সাথেই থাকবো। তাই আমার যা হয় হবে, আপনাকে ছাড়া আমি এক পাও এগোবো না। আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি এক্ষুনি রাফসান ভাইয়াকে ফোন দিয়ে বলে দিব যেন আমাকে নিতে না আসে। আমি যাব না ও বাড়িতে। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আপনার পেছন পেছন। আপনার কোনো কথা শুনবো না। দুপুরবেলা ইস্তিয়াক বাড়ি চলে আসলেন আজ। অফিসের কাজগুলো দ্রুত শেষ হয়ে যাওয়ায় বস সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। বাইরের পোশাক পাল্টে হলরুমের সোফায় গা এলিয়ে বসলেন তিনি। রুনিয়া রান্নাঘর থেকে ইস্তিয়াকের জন্য খাবার গরম করে টেবিলে সাজাচ্ছেন। সাফওয়ান আর রুমাইশা বাড়িতে নেই। সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ফোনে সাফওয়ানের মেসেজ পেয়েছে তিনি যে ওরা একটু বেরোচ্ছে। কখন আসবে, আদৌ আজ ফিরবে কিনা, সেসব কিছুই জানায়নি ওরা। খাবার টেবিলে খাবার গোছাতে গোছাতে শাফিনকে ডাকলেন তিনি। ওর পরীক্ষা আর মাত্র 15 দিন আছে। ধুমছে পড়াশোনা করছে ও, ঘর থেকে বেরোচ্ছে না। মাত্র ডাক শুনে পড়া থেকে বেরোলো ও। ইস্তিয়াক আহমেদ টিভি ছাড়লেন। সকালবেলা তাড়াহুড়োর জন্য নিউজ দেখতে পারেননি, তাই এখন টিভি ছেড়ে সব চ্যানেলে একটু একটু করে ঢু মারবেন তিনি। কিন্তু টিভি ছেড়েই তিনি হতবাক হয়ে গেলেন। প্রতিটা চ্যানেলে একই সংবাদ, ঝিকরগাছা ছাড়িয়ে পোবালির জঙ্গলের ভেতর পাওয়া গেছে প্রায় 20খানা লাশ, যাদের অধিকাংশের শরীরটা আস্ত নেই, নাড়িভুড়ি ছিঁড়ে এদিক ওদিক হয়ে আছে। কারো কারো শরীরের কোনো কোনো অংশ পাওয়া যাচ্ছে না, সেগুলো পুরোপুরি মিসিং। যারা খুন করেছে তারা এদেরকে গাড়ির চাকায় পিষ্ট করে দিয়ে গেছে। আর সব থেকে গুরুতর বিষয় হচ্ছে, খুনগুলো কে বা কারা করেছে, কিভাবে করেছে, সেসব কিছুই বোঝা যাচ্ছে না। সেখানে কয়েকটা ছুরি, চাকু আর কতগুলো হকি স্টিক পাওয়া গেছে, কিন্তু বৃষ্টির কারণে সবগুলো হাতের ছাপই গায়েব। পিচ ঢালা রাস্তা হয়, কারোর পায়ের জুতো, গাড়ির চাকা, এমনকি অন্য কোনো কিছুর চিহ্ন নেই। রক্তগুলো বৃষ্টির তোড়ে ভেসে গিয়ে আশেপাশে গাছের গোড়ায় গোড়ায় জমে আছে। ইস্তিয়াক আহমেদ হা হয়ে তাকিয়ে রইলেন টিভির দিকে। ডাইনিং টেবিল থেকে রুনিয়া আর শাফিন দুজনেই নিজেদের কাজ বাদ দিয়ে টিভির দিকে তাকিয়ে রইল। গা শিউরে উঠল রুনিয়ার। নিউজে মাইনুদ্দিন সহ আরো বেশ কয়েকজনের ফটোগ্রাফ দেখানো হচ্ছে। শাফিন মাইনুদ্দিনকে দেখেই বলে উঠল, আরে একে তো আমি চিনি, খড়কির ওইদিকে বাসা, সারা এলাকায় মাস্তানি করে বেড়াতো ও আর ওর ভাই। একে কে মারলো? ইস্তিয়াক শাফিনের কথায় কান দিলেন না। তার সমস্ত মনোযোগ এখন টিভির স্ক্রিনে। ইস্তিয়াকের থেকে আশানুরূপ মনোযোগ না পেয়ে শাফিন এবার বিড়বিড় করে বলতে লাগলো, শালাটা মরেছে, সাথে চেলাবেলাগুলোও নিয়ে মরেছে। কি দাপটটাই না দেখাতো, যে ওকে মেরেছে তার বুকের পাটা আছে বলতে হবে, কিন্তু এই অসাধ্য সাধন করলো কে? আর চেহারাটা দেখতে পেলে আমি একটা চুম্মা খাইতাম। রুনিয়া শাফিনকে ফিসফিস করতে দেখে ইশারায় চুপ থাকতে বলল। ইস্তিয়াকের মতো তিনি বেশ মনোযোগ দিয়ে দেখছেন। চোখ বড় বড় হয়ে আছে রুনিয়ার, এমন নৃশংসভাবে যে কেউ হত্যা করতে পারে তা ওনার ধারণারও বাইরে। লাশগুলোর বর্ণনা শুনে ওনার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে। খুনগুলো যে করেছে তার কি একটুও হাত কাঁপেনি? ল্যাবের ভেতরকার রুমে সাদা জমিনের ওপর গাঢ় নীল রঙা কুচি ফুলের ছাপার বিছানার ওপর রুমাইশাকে জড়িয়ে শুয়ে আছে সাফওয়ান, আর ওর বুকের ভেতর গুটিসুটি মেরে শুয়ে বুকের পশমগুলো আঙুলে জড়িয়ে টানাটানি করছে রুমাইশা। কয়েক ঘন্টা আগেই সেই কষ্টমাখা মুহূর্তগুলোর সমাধান হিসেবে আর কোনো উপায় দেখেনি রুমাইশা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আজকের দিনটাও রুমাইশা এখানেই থাকবে। রাফসানকে ইতিমধ্যে ফোন দিয়ে আসতে মানা করা হয়ে গেছে ওর, আর সাফওয়ানকে সত্তর দেওয়া হয়েছে। সাফওয়ান মোটেই কোনো রকমের মন খারাপ করবে না। ও যেখানেই যাবে ওর রিমুকে ওর সাথে সেখানেই নিয়ে যাবে। রুমাইশার এই অবস্থার জন্য মোটেও নিজেকে দায়ী ভাবা যাবে না, আর আগের থেকেও বেশি বেশি রুমাইশাকে ভালোবাসতে হবে। অকারণে ধমকানো যাবে না, রাগ অভিমানের গুরুত্ব দিতে হবে। সাফওয়ান ও রিমু আদরের লোভে সব শর্তে মেনে নিয়েছে।
এটা ছাড়া ওর কাছে আর এমনিতেও কোনো অপশন নেই, কারণ রুমাইশার এই কন্ডিশনে ওকে এইখানে একা ফেলে যাওয়া মানে মৃত্যুর মুখে ফেলে যাওয়া ছাড়া আর কিছুই না। আরো কিছুক্ষণ একে অপরের সাথে লেপ্টে শুয়ে থেকে রুমাইশা বলল, কিচেন তো দেখিয়ে দিলেন না, আপনার শক্তিবর্ধক খাদ্য রান্না করব কিভাবে? সাফন চোখ বুজে রুমাইশার চুলের ভেতর মুখ ডুবিয়েছিল। রুমাইশার কথায় হাসলো ও, তারপর বলল, দেখাবো, ওঠ আমার উপর থেকে। রুমাইশা তেতে উঠে বলল, চোখে দেখেন না নাকি? আমি আপনার পাশে শুয়ে আছি, আপনার ওপরে না, কানা কোথাকার। বলেই সাফওয়ানের আলিঙ্গনের ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল ও। এমন আরামদায়ক শোয়ার পজিশনে ব্যাঘাত ঘটায় সাফওয়ান সেই আকারে বিরক্ত হলো। ভ্রু কুঁচকে বলল, দুমদাম করে উঠে যাবি না, ওঠার আগে আমার অনুমতি নিবি, আমি অনুমতি দিলে তবেই উঠবি। রুমাইশা ওকে এমন লুক দিল যে মনে হলো ওর চোখ দুইটা বলছে, অটোম্যান সাম্রাজ্যের সুলতান সুলেমান আইছে, অনুমতি ছাড়া ওঠা যাবে না, কত ঢং। তারপর মুখ ভেঙচি দিয়ে বলল, আপনি যা বলবেন জাহাপনা, আপনার দাসী সদা প্রস্তুত। তারপর মুখ বেঁকিয়ে সাফওয়ানের থেকে চোখ ফিরিয়ে বিছানা থেকে নেমে গেল ও। এরপর বলল, কিচেন দেখিয়ে দিয়ে গরুর মাংস নিয়ে আসবেন, একদম তাজা তাজা, মশলাপাতি কিছু আছে না? সাফওয়ানের দিকে আবার ফিরে প্রশ্ন করল রুমাইশা। সাফওয়ান ইশারায় বোঝালো সব আছে। উত্তর পেয়ে রুমাইশা সাফওয়ানকে টেনে উঠালো বিছানা থেকে। সাফওয়ান উঠে ওর রুমের কাবাডের দরজাটা খুলল, তারপর জামাকাপড়গুলো দুপাশে সরিয়ে দিয়ে কাবাডের মজাখানের চাপ দিতেই শব্দ করে কাবাডের পেছন দিকটা দেওয়ালের বাম দিকে সরে গেল, আর সেখানেই দেখা গেল সাদার ওপর সোনালি রঙা টাইলসের রান্নাঘর। একটু নোংরা হয়ে আছে, কিন্তু সেসব রুমাইশা সামলে নিতে পারবে। কিচেন দেখা হলে সাফওয়ানকে ঠেলে ঠুলে মাংস কিনতে পাঠিয়ে দিল রুমাইশা। সাফওয়ান চলে গেলে কিচেন পরিষ্কারে লেগে গেল ও। আর তখনই ওর নজর গেল সাফওয়ানের স্টাডি টেবিলের ওপর রাখা কালো মলাটের মোটা নোটবুকটার দিকে।